প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, মহাসড়ক নির্মাণের ব্যয় বাংলাদেশে বেশি, 4 লেন মহাসড়ক, হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল, খালেদা জিয়ার লন্ডন যাত্রা, পথে নেতাকর্মীদের ঢল। সমকাল, জল্পনা শেষ খালেদার লন্ডন যাত্রা, সিতুর টোলো এখনও চলছে নৈরাজ্য। দৈনিক যুগান্তর, বিদায় জানাতে লাখো মানুষের ঢল, লন্ডনের পথে খালেদা জিয়া, অর্থনীতি ধ্বংস করতেই গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব, ব্যবসায়ী নেতাদের প্রতিক্রিয়া। কালের কণ্ঠের শিরোনাম, শিল্প বাণিজ্যে অশনি সংকেত, এই সরকারের অধীনে স্থানীয় নির্বাচন মানবে না বিএনপি। দৈনিক ইত্তেফাক, লন্ডন গেলেন খালেদা জিয়া, পথে পথে মানুষের ঢল, পুঁজিবাজার নিয়ে আশাবাদী অর্থ উপদেষ্টা, হতাশ বিনিয়োগকারীরা। মানব জমিনের শিরোনাম, লন্ডনের পথে খালেদা জিয়া, ফিরোজা থেকে বিমানবন্দর পর্যন্ত নেতাকর্মীদের ঢল, আসাদ গেট টু শ্যামলী ছিনতাইয়ের হটস্পট। খবরের কাগজ, বহুমুখী টানাপোড়েন, রাজনীতি, লন্ডন গেলেন খালেদা জিয়া, হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল। আমাদের সময় শিরোনাম, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, উন্নত চিকিৎসায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা, জুলাই অভ্যুত্থানের সুফল নেই শেয়ার বাজারে। আজকের পত্রিকা, ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরালো হচ্ছে, রাজনীতি দুই পরিবারের নিয়ন্ত্রণে থাকতে পারে না, সংবাদ সম্মেলনে রূপা হক। কালবেলা শিরোনাম, আগে কোন নির্বাচন দ্বিধায় ইসি, রাজনৈতিক জীবনে চাপ বাড়ছে টিউলিপের। দৈনিক করতোয়া, লন্ডন গেলেন খালেদা জিয়া, অরক্ষিত রেল ক্রসিংয়ে প্রাণ গেল 5 জনের। আমার দেশ, দরবেশ একাই লুটেছেন 57,000 কোটি টাকা, ইসলামী জঙ্গি নাটকের পাত্রপাত্রী মন্তব্য প্রতিবেদন। দৈনিক দিনকাল, চিকিৎসার জন্য লন্ডন যাত্রা খালেদা জিয়ার। সময়ের আলো, আমলাতন্ত্রে জিম্মি অন্তর্বর্তীয়, হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল। দেশ রূপান্তর, অভাবিত জনসমুদ্রে লন্ডনের পথে খালেদা জিয়া, গৃহবধূ থেকে আপসীন নেত্রী। রূপালী বাংলাদেশ, লন্ডন গেলেন খালেদা জিয়া, হিথ্রো বিমানবন্দরে খালেদাকে ভিআইপি প্রোটোকল। ইলিয়াস খান, শুনলেন শিরোনাম। আজকের পত্রিকার অধিকাংশ শিরোনামই মূল শিরোনাম খালেদা জিয়া লন্ডন যাত্রা, এবং দৈনিক সমকাল যে শিরোনামটি করেছে, জল্পনা শেষ খালেদার লন্ডন যাত্রা। জল্পনাটা কি ছিল? আমি রিপোর্ট পড়িনি, আমি বুঝতে পারছি না, বাট উনি যান কিনা, কারণ এটাই হবে, ডেট কিন্তু পরিবর্তন হয়েছে। তিনি তো দীর্ঘদিন চিকিৎসা বঞ্চিত ছিলেন, মানুষের যে মৌলিক অধিকার, গত সরকার তিনি বারবার তার চিকিৎসক দল বলেছেন তাকে বিদেশ নেওয়ার জন্য। আপনার নিশ্চয়ই মনে আছে 3 জন চিকিৎসক বাইরে থেকে এসেছিলেন, কিন্তু বাংলাদেশে যে সুযোগ সুবিধা আছে সেটি হয়তো ওনার যে চিকিৎসা দরকার সেটির স্ট্যান্ডার্ড না, এই জন্য বারবার বলা হচ্ছিল তাকে বিদেশ নেওয়ার জন্য, কিন্তু সরকার দেয়নি। সর্বশেষ তিনি 5ই আগস্টের বিপ্লবের পর মুক্ত হয়েছেন এবং খুব স্বস্তি প্রকাশ করছে। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন কালকে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল, একদম মানে ব্যাপক বললে ব্যাপকতর বলতে হবে, মানে পুরো শহর বিমানবন্দরমুখী হয়ে গিয়েছিল। আশা করতে চাই যে তিনি সুস্থ হয়ে আবার বাংলাদেশে ফিরে আসুন এবং বাংলাদেশের রাজনীতির হাল ধরুন। এবং উনি যাবার আগে সবাইকে গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। উনি তো অনেক স্যাক্রিফাইস করেছেন। উনি ধরুন যে মামলাটিতে জেল খেটেছেন, খুব কষ্ট লাগে আসলে। কত কোটি কোটি ডলার, বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে, বাট সব জায়গায় জনসভায় গিয়ে সব পতিত প্রধানমন্ত্রী বলতেন যে এতিমের টাকা খালেদা জিয়া মেরে রেখেছেন। তিনি কিন্তু সেই টাকা ধরেননি। 2 কোটি টাকা এখন 6.5 কোটি টাকা হয়েছে, বাট এই মিথ্যা মামলায় তাকে দীর্ঘদিন নির্যাতন সহ্য করতে হয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক। রাজনীতিতে এই সংস্কৃতি থাকা উচিত না। আপনি যেটা বললেন এটাই খুবই জরুরি, যে রাজনীতিতে এই সংস্কৃতিটা থাকা উচিত না। আমরা একটু রাজনীতি নিয়ে কথা বলি। গত কয়েকদিন ধরে নানা কথা আলোচনা হচ্ছে, এই বছরের নির্বাচন না আগামী বছরের নির্বাচন।
আবার মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে যদি আপনারা বেশি সংস্কার না চান তাহলে হয়তো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে পারে। আবার বিএনপি গতকাল তাদের সভায় বলেছে যে এই সরকারের অধীনে স্থানীয় নির্বাচনে বিএনপি যাবে না। আবার জামাতের আমিষ বলেছেন 2025 সালে হবে জাতির ভাগ্য নির্ধারণের বছর, এবং তিনি আরেকটি কথা বলেছেন, মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয় এমন কথা বলা যাবে না। কি মেরুকরণটা কি হচ্ছে? না, নির্বাচন তো এবছরের মধ্যে হতে হবে আমি মনে করি, কারণ সরকার খুব বেশি ভালো কিছু করছে আমরা কিন্তু দেখছি না। রাজনৈতিক শক্তি লাগবে। আপনি দেখুন যে কালকে বোধহয় একটা দৈনিকে লিড রিপোর্ট ছিল যে বিভিন্ন আন্দোলন 101টি আন্দোলন হয়েছে এ পর্যন্ত এই 5 মাসে, এবং সেই আন্দোলনগুলো রিক্সাওয়ালা থেকে শুরু করে বিভিন্ন লোক করেছে। তো এগুলো রাজনৈতিক শক্তি, সেগুলো মোকাবিলা করা সম্ভব না। আমাদের সচিবালয়ের মধ্যে ঢুকে যায় ছাত্ররা, পরীক্ষা দিতে চায় না তারা, মানে ওরা বিক্ষোভ করলো, পরীক্ষা বাতিল হয়ে গেল, এগুলো হয় না। তারপর সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে বা অসফলতা হচ্ছে এই সরকার যেটি মূল কাজ ছিল যে নির্বাচন তারা ক্ষমতায় বসার পরে দ্রব্যমূল্যটি নিয়ন্ত্রণে আনা, যেটা মূল মানুষের, কারণ 90% মানুষ শুধু খেয়ে পরে ভালোভাবে বাঁচতে চায়, তারা কিন্তু এই সংস্কার কি, এই গণতন্ত্র আছে না সেগুলো চিন্তা করে অনেক লোক, সুতরাং সেটি কিন্তু করতে পারে না। ইলিয়াস, আপনি যেটা বললেন যে সাধারণ মানুষ বোঝে না যে সংস্কার কি, এই যে প্রেস সচিব বললেন, প্রেস সচিবের নানা ধরনের কথাবার্তায় মাঝে মাঝে বিতর্কও তৈরি হচ্ছে। যেমন উনি বলছেন যদি বেশি সংস্কার না চান তাহলে বেশি সংস্কারটা কি? এটা তো আমার প্রশ্ন, এই প্রশ্নটা আমিও করতে চেয়েছিলাম। বেশি সংস্কার বলতে সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। আমি জানি না কেন জানি কিছু মানুষের নির্বাচনের কথা শুনলেই কেমন যেন আটকে ওঠেন, তারা নির্বাচন দিতে চান না বা নির্বাচন করতে, এটা হওয়া উচিত না। গণতান্ত্রিক দেশে এটি অনির্বাচিত ব্যক্তিরা, যদিও তারা জনগণের সাপোর্ট নিয়ে এসছেন, বাট তা তো নির্বাচিত না। অনির্বাচিত ব্যক্তিরা দীর্ঘদিন ক্ষমতায় থাকা গণতন্ত্রের জন্য ভালো না। এবং আমাদের কিন্তু অভিজ্ঞতা আছে যে 1/11 যে সরকার হয়েছিল, অনির্বাচিত ব্যক্তিরা 2 বছর দেশ চালিয়েছে, তারপর কিন্তু দেশে থাকতে পারেনি। আমরা এই উদাহরণ যেন সৃষ্টি না হয়। এরকম কি আলোচনা হয়? আলোচনা হয় মানে আলোচনা বাতাসে ভাসছে যে আমাদের প্রিয় শিক্ষার্থীরা একটা যুগান্তকারী গণ আন্দোলন সফল করলেন, এবং এটা এমন কথা বাতাসেও ভাসে যে এখনও কিছু কিছু জায়গায় ছাত্ররা যে কথাটি হয়তো বলার যাবে না সে কথাটাও বলে সরকারকে চাপে ফেলছে, বা তাদের দাবি দেওয়াগুলো এখন কতটা যৌক্তিক সেই বিষয়েও আলোচনা হচ্ছে। তারা সংবিধানে কবর দিতে চায়, এটা কেমন দাবি? এটা বলে চরম অডাসিটি। এবং তারা বলেছে এটা মুজিবীয় সংবিধান। মুজিবীয় সংবিধান না, এটা বাংলাদেশের সংবিধান, আমাদের দেশ। তারা বলেছে সেটি, তারা অনেক কিছু করতে চায়। তারা সাংবিধানিক সংকট সৃষ্টির জন্য রাষ্ট্রপতিকে বিদায় করতে চায়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়, অনেক কিছু তারা করতে চায়, কিন্তু খুব দুর্ভাগ্যজনক কিছুই করতে পারেনি। আর আপনি যেটা বলেন, এখানে আমার একটু আপত্তি আছে। ছাত্ররা জীবন দিয়েছে অনেক, বাট 105 দিনে, 1 মাস 5 দিনে কিন্তু একটি ফ্যাসিস্ট সরকার বিদায় হয়নি। 15.5 বছর অনেক আন্দোলন, 15.5 বছর বিএনপি সহ সব গণতান্ত্রিকপন্থী যে দলগুলো তারা কিন্তু অনেক আন্দোলন করেছে। সুতরাং এটিও একটি ভুল কনসেপ্ট। অনেকে মনে করেন যে ছাত্র বিএনপি 422 জন মানুষ নেতাকর্মী মারা গেছে, 422 জন এই আন্দোলনে। তো এটিকে বলতে এখন মনে হয় যে ছাত্ররাই সব করে, আমি তাদেরকে ছোট করছি না, বাট তারাও করেছে, সাধারণ মানুষও ছিল দেশের। সুতরাং ওই ক্রেডিট নিয়ে এটি বলা, আর তাদের বয়স একটু কম, তাদের একটু রয়েছে কথা বলা উচিত। কালকে আমি একটি টক শো দিচ্ছিলাম, আমার খুব, যেমন নিশ্চয় আপনার মনে আছে, কুমিল্লা একজন মুক্তিযোদ্ধাকে জুতো পরিয়েছিল, এই বিরুদ্ধে এই জন্য বিএনপি আন্দোলন করেছে, এই জন্য তার খুব ক্ষোভ। তা আমি বললাম সে অন্যায় করলে তাকে পুলিশ দেন, আইনের হাতে দেন, তা আপনি জুতো পরাবেন কেন? বিরাট মানে মনে হচ্ছিল যে মুক্তিযুদ্ধের উপরে তাদের ক্ষোভ। এটি তো হওয়া উচিত না, এটি তো হওয়া উচিত না। সুতরাং আমি বলতে চাই যে কথাটি আপনি শুরুতে বলেছিলেন, নির্বাচনটি দ্রুত দিয়ে দিতে হবে। আসলে দেশটি খুব ভালো চলছে না, দেশটি খুব ভালো চলছে। আপনি যেটা বললেন এই শিরোনামটি আর একবার একটু পড়ে শোনাই। কালের কণ্ঠে, শিল্প বাণিজ্যে অশনি সংকেত। এখানে গ্যাসের দাম দ্বিগুণ করার প্রস্তাবে ব্যবসায়ীরা উদ্বিগ্ন, দ্রব্যমূল্য আরও বাড়বে। তো এই যে সব কিছুই তো বাড়ছে, মানে মধ্যবিত্ত আদৌ এখানে থাকবে কিনা এই দেশে সেটা একটা প্রশ্ন। আসলে এখনই নেই, এখন থাকবে কিনা। কিন্তু এই যে ব্যবসায়ীরা উদ্বিগ্নতা প্রকাশ করছে, যেমন কয়েকজনের মন্তব্য যদি পড়ে শোনায়। আব্দুল আউয়াল মিন্টু বলেছেন সংকট উত্তরণে চাই রাজনৈতিক সরকার। জি। তারপর আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন উৎপাদন খাত থাকুক, সরকার তা চাচ্ছে না। শিল্পের জন্য আত্মঘাতী কারখানা টেকানো কঠিন, শওকত রাসেল বলেছেন
এবং ডক্টর মুস্তাফিজুর রহমান বলেছেন বিনিয়োগ ও জীবন মানে নেতিবাচক প্রভাব পড়বে এই যে শিল্প বাণিজ্য যদি সংকেতটা না মানে অস্থিরতাটা না কাটে। এখনই তো মানুষের নাভিশ্বাস, পণ্যের যে দাম, শিল্পে এই গ্যাসের দাম যদি আবার বাড়ানো হয় তাহলে সব পণ্যের দাম আবার বাড়বে, এবং এটা কিন্তু ইন্টার রিলেটেড, সব কিছুর সাথে কিন্তু একটা যোগ আছে। সুতরাং সাধারণ মানুষ তো এখনই চলতে পারছে না, বাজারে গেলে আগুন, মানুষ ঠিকভাবে বাজার করতে পারছে না। বাজারে গেলে আগুন, আপনি যেটা বললেন যে এই শীতের সময় হয়তো বা একটু স্বস্তি এসছে সবজির ক্ষেত্রে, কিন্তু একই সাথে চালের দাম তো বেড়েছে। চালের দাম মানে যেটা ভরা মৌসুম, এই দেশে আমরা সবসময় দেখে এসেছি যে ভরা মৌসুমে সবকিছু আমি একটু স্বল্প মূল্যে বা স্বাভাবিক মূল্যে পাবো। ভাবতে খুব কষ্ট। আপনি দেখুন সয়াবিন তেলের দাম একসঙ্গে 8 টাকা বেড়ে গেল পার কেজিতে, এটি কিন্তু ভাবা যায় না, কিন্তু বাড়ছে। এবং রাজনৈতিক সরকারগুলোর মতো এই সরকারও বলছে সিন্ডিকেট। আরে সিন্ডিকেট আপনি যদি চিহ্নিতই করেন সিন্ডিকেট, তার সিন্ডিকেট কারা? ধরুন 2 টাকার ফুলকপি কেন ঢাকায় এসে 20 টাকা 30 টাকা কেন? এগুলো না, ফুলকপি তো কৃষকরা বাইরে দেখা যাচ্ছে কৃষকরা গরুকে খাওয়াচ্ছে, ফেলে দিচ্ছে সেটাই। আর ঢাকায় দেখুন মানুষ কিনতে পারছেন, এটা তো হওয়া উচিত না। এটা তো রকেট সায়েন্স না। আপনি যে সিন্ডিকেট বলছেন রাজনৈতিক সরকারগুলোর মতো, সিন্ডিকেট কারা আপনি তো চিহ্নিত করুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। ব্যবস্থা কি নেওয়া যায় না? সিন্ডিকেট তো রাষ্ট্রের চেয়ে বড় না, সিন্ডিকেট তো গভর্নমেন্ট চেয়ে বড় না, গভর্নমেন্ট বিগ মেকানিজম, তার সঙ্গে সিন্ডিকেট কীভাবে পেয়ে আসছে? আমরা রাজনৈতিক দলগুলোর কাছে শুনেছি, এখন এই সরকারের কাছে শুনেছি, বাট এই সরকার কিন্তু একটা পার্থক্য আছে। রাজনৈতিক দলগুলো নানা সময় তাদের নেতা কর্মী এগুলোর সাথে জড়িত থাকে, সুতরাং সবসময় অ্যাকশন নিতে পারে না। বাট এই সরকার কিন্তু পলিটিক্যাল সরকার না, তারা তো ব্যবস্থা নিতে পারেন কিন্তু পারছেন না। তো পণ্যের দাম দিন দিন বাড়ছে, এটা খুব কষ্টকর। আইনশৃঙ্খলা রক্ষাকারী আপনি যথার্থটাই বলেছেন যে যদি পেটে খেলে পিঠে সয়, এই কথাটি বারবার আমি এই অনুষ্ঠানে বলেছি। যদি আপনার পেটের প্রবলেম, ক্ষুধার প্রবলেম হয়, খাদ্যের ক্ষেত্রে টান পড়ে, তাহলে তো মানুষজন এমনিতেই আর স্বাভাবিক থাকবে। তারপর দেখুন সম্প্রতিকালে রোড অ্যাক্সিডেন্ট কিভাবে বেড়ে গেছে, কোনো নিয়ন্ত্রণ নাই। আমি এই প্রসঙ্গে একটু আসবো, তার আগে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে একটু কথা বলতে চাই। আপনার এবং আমার দুজনেই ছাত্র আন্দোলনের সাথে জড়িত থাকার অনেক সাংবাদিক হিসেবে যথেষ্ট পরিমাণ সৌভাগ্য হয়েছিল। এখন এই যে ডাকসু, রাকসু, জাকসু, এই নির্বাচনগুলো তো হয়ে যাওয়া উচিত। ডাকসু নির্বাচন নিয়ে কি মনে হয় আপনার? না, আমার কথা হচ্ছে আগে সংসদ নির্বাচন হতে হবে, পার্লামেন্ট নির্বাচনটা আগে হওয়া উচিত, তারপর সব সংসদ নির্বাচন, স্থানীয়। আবার আমি একটা দেখলাম যে কিছু ছাত্ররা যারা আন্দোলন করেছে, এই যে ঢাকার কাউন্সিলর যারা মানুষকে হত্যা করেছে, ছাত্রদের হত্যা করেছে, তাদের আবার তারা চায়, আমি অনেক কিছু নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, এসব বুঝতে পারছি। এখানে কি স্বার্থের জায়গা আছে নাকি? কেন চাচ্ছে আমি, আমার কাছে এটি অস্পষ্ট। এবং এই যে সংসদ নির্বাচন, কলেজ সংসদ, দীর্ঘদিন তো এইগুলোর নির্বাচন হয়নি, সিস্টেমের মধ্যে আনতে হবে। তাই আমি মনে করি আগে পার্লামেন্ট নির্বাচন হওয়া উচিত, যেটা মানুষের, কারণ আমি আগেও বলেছি যে মানুষের কিন্তু ভোটের ক্ষুধা রয়েছে, অনেক কিন্তু দীর্ঘদিন ভোট দিতে পারেনি, এখন বর্জন, বিশেষ করে নতুন ভোটাররা তো ভোট কি জিনিস সেটাই জানেন না। সুতরাং পার্লামেন্ট নির্বাচন আগে দিয়ে তারপর এইসব নির্বাচন করা উচিত বলে আমি মনে করি। আপনি সড়ক দুর্ঘটনার কথা বললেন, আজকের পত্রিকাতেই আছে অরক্ষিত রেল ক্রসিং প্রাণ গেল 5 জনের, এবং এই অরক্ষিত রেল ক্রসিংয়ের কথা নিয়ে অনেক 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 আলোচনা হয়। এবং আপনি দেখবেন রেল লাইনে অনেক রেল ক্রসিং তৈরি করা হয়েছে যেটা দিয়ে দেওয়া যাবে না। আরেকটা প্রবণতা মানুষের আছে যে আপনার জন্য কি ট্রেনটা থামবে, কিন্তু চায় তো বাংলাদেশের মানুষ, সেটাই চায়। নিশ্চয়ই আগে আমরা বাসে চলতাম বা এখনো চলি, অনেক সময় প্রত্যেকটা বাড়ির সামনে বাস থামাতে চায়, প্রত্যেকটা যাত্রী একটা প্রবণতা, মানে খুব কি বলবো, কেউ কোনো নিয়ম মানতে চায় না। বাস যে একটি নির্দিষ্ট স্টেশনে গিয়ে থামবে, আর ট্রেন তো ইচ্ছে করলে আমি থামাতে পারি না, কিন্তু থামাতে কিন্তু চায়, এই প্রবণতা কিন্তু আছে। এবং এর সঙ্গে রেলের যারা প্রভাবশালীদের কারণে তো অনেক জায়গায় নতুন নতুন স্টেশন হয়েছে, এখন সেই স্টেশনের ছবি দেখা যায়, ওখানে মানুষ উঠে না। তারপর আপনি যেটা বললেন যে এটি যুগের পর যুগ আমরা শুনে আসছি যে অরক্ষিত রেল ক্রসিং, কিন্তু এটি সুরক্ষিত করতে কিন্তু খুব বেশি কিছু প্রয়োজন বলে আমি মনে করি। যথেষ্ট অল্প কিছু পরিকল্পনা সেটি করছে না। এটা লোকজন মারা যাচ্ছে। এদেশে সবচেয়ে সস্তা হচ্ছে মানুষের জীবন, এই সড়কে দিন প্রচুর মানুষ মারা যাচ্ছে, সাম্প্রতিককালে খুব বেড়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। এই যে আমাদের কি বলে যে পদ্মা ব্রিজে যাওয়ার যে সড়কটি, ওটা একটি মৃত্যু ফাঁদ হয়েছে, অনেক লোক মারা যাচ্ছে, কিন্তু এগুলো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। রূপা হক ব্রিটিশ এমপি, উনি বাংলাদেশে এসেছেন, মাননীয় প্রধান উপদেষ্টার সাথেও সাক্ষাৎ করলেন। আজকে পত্রিকাটা শিরোনাম হয়েছে রাজনীতি 2 পরিবারের নিয়ন্ত্রণে থাকতে পারে না। হঠাৎ এই শিরোনাম কেন? আমি বুঝতে চাইছি, আমি বুঝতে পারছি না। আগে তো 2 পরিবারকে মাইনাস করা বিভিন্ন সময়, এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম
দুই পরিবারের কেউ কিন্তু এখন বাংলাদেশে নেই আজকে, এই আজকের দিনে যে একজনও নাই কিন্তু। এক পরিবার পালিয়ে গেছে, আর বেগম জিয়া তিনি চিকিৎসা নিতে গেছেন, তার বড় ছেলে তিনি বাইরে আছেন, আর ছেলে মারা গেছে, কেউ কিন্তু নাই। তো উনি কেন বলেছেন আমি জানি না, এটা বলতে পারে দুই পরিবার বাইরে যে কেউ রাজনীতি করতে পারবে না, এটি ভাবার কিন্তু সুযোগ নেই। গণতন্ত্রে এটি হয় না। করতে পারে যদি কেউ দাঁড়াতে পারে। এখন চেষ্টা করছে কিংস পার্টি করার চেষ্টা করতেছে অনেকে, দেখুক চেষ্টা করে পারে কিনা। 111 সময় চেষ্টা করেছিল নিশ্চয়ই আপনার মনে আছে, কিংস পার্টি করার। বাট দুই পরিবারের কিন্তু অনেক অবদান আছে এই বাংলাদেশের, এটি কিন্তু অস্বীকার করার সুযোগ নেই। ছাত্ররা একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিচ্ছে শোনা যায়, কি মনে হয় কবে করুক? গণতন্ত্রে তো যে কোনো ব্যক্তির দল করার অধিকার আছে, বাট কিংস পার্টির বদনাম যেন তাদের না হয়, কারণ ছাত্রদের 3 জন কিন্তু অলরেডি সরকারে আছেন। সরকার থেকে দল করা এটি কিন্তু মানুষ খাবে না। হ্যাঁ, এটি মানুষ ভালোভাবে নেবে না। তারা দল করে খুব ভালো, বাট কিংস পার্টি যেন না করে, এটি হলে কিন্তু খুব বদনাম। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খুদা হাফেজ।